কিছুদিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছি। বাথরুমে স্নান করতে ঢুকলেই কেন জানি না মনে হয় কেউ যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। ঠিক বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করেই স্নান করতে গিয়ে দেখতে পাই আমার ছোট ভাইয়ের বন্ধু রাজা চুপিসারে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি তো পুরো অবাক হয়ে যাই, কিন্তু আমি এই ব্যাপারটাকে কাউকে জানাইনি, কারণ ওর বয়স কম, হয়তো না বুঝেই ভুল করে ফেলেছে। আমার নাম কবিতা, বয়স আমার 25 হলেও এখনও বিয়ে হয়নি। আসলে কয়েক মাস আগেই আমার বিয়েটা ভেঙে গেছে। প্রেমের সম্পর্ক হলেও শ্বশুরবাড়ির লোক অনেক টাকা পণ চেয়ে বসে, সেটা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া আমার হবু স্বামীও এর কোনো প্রতিবাদ করেনি, তাই আর বিয়েটাও হলো না। আমরা 3 ভাই বোন। ছোট ভাই রনি ক্লাস 11-এ পড়ে, বয়স ওই 17। ওরই বন্ধু রাজা বেশিরভাগ সময়ই ও আমার ভাইয়ের সাথেই থাকে। সেদিন যখন আমি বাথরুমে স্নান করতে ঢুকি, আগে থেকেই ভেবে রেখেছিলাম কে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে সেটা আজই বার করব। সেই মতন আমি বাথরুমের কলটা চালিয়ে দিয়ে আস্তে করে দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে আসলাম আর দেওয়ালের পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি রাজা বাথরুমের পাশে এসে দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। আমি পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখতেই ও চমকে উঠল। আমি বললাম, রাজা, আমি কিন্তু সব দেখেছি, যা এক্ষুনি এখান থেকে চলে যা। কথাটা বলার সাথে সাথেই ও চলে গেল। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি রাজা ভাইয়ের সাথে আমাদের উঠোনে বসে আছে। আমি তখন ভাইকে 50 টাকা দিয়ে বললাম, যা পরেশ কাকার দোকান থেকে চপ মুড়ি নিয়ে আয়। ও যেতেই আমি রাজাকে বললাম, শোন রাজা, তুই যেটা করছিস সেটা কিন্তু একদম ঠিক না। এই সব তোর মাথায় কিভাবে আসলো? ও আমার কথা শেষ না হতেই বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি কবিতাদি, তোমাকে আমি বিয়ে করতে চাই। রাজার মুখে এই কথা শুনে আমার তো যেন আকাশ থেকে পড়ার মতন অবস্থা। আমি একটু অবাক হয়ে বললাম, কি বললি তুই? রাজা তখন গলার আওয়াজটা আরও জোর করে বলল, আমি সত্যিই বলছি দিদি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব কি কথাবার্তা বলছিস তুই? রাজা হঠাৎ করে আমার হাতটা ধরে বলল, সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে। রাতে ঘুম হয় না, পড়তে ইচ্ছা করে না, তাই তো আমি সারাদিন তোমাদের বাড়িতে এসে পড়ে থাকি, যাতে তোমাকে চোখের সামনে দেখতে পারি। পাগলের মতন কথা বলিস না, তুই আমার ভাইয়ের মতন, এসব তোর আবেগের কথা। রাজা আরও শক্ত করে আমার হাতটা ধরে বলল, তুমি ভুল বুঝছো, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। এবার আমার খুব রাগ হলো। আমি হাতটা ছাড়িয়ে নিলাম আর বললাম, এবার কিন্তু একটা থাপ্পড় মেরে দেবো তোকে। তুমি আমাকে মারতেই পারো, কিন্তু তবুও আমি শুধু তোমাকেই চাই। আমি তখন উঠে দাঁড়িয়ে বললাম, রাজা, আর যদি কখনো দেখেছি তুই আমাদের বাড়িতে এসে পড়ে আছিস, আমি কিন্তু তোর মাকে গিয়ে সব বলে দেবো। আর হ্যাঁ, তুই যদি আর কখনো আমাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে স্নান করতে দেখিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এই বলে আমি ঘরের মধ্যে যেতে গেলাম। রাজা পেছন থেকে বলে উঠল, আমি 1000 বার দেখব, আমি ভালোবাসি তোমাকে, আমার শুধুমাত্র তোমাকে চাই। দেখো, আমি তোমাকেই বিয়ে করব, আর সেটাও 2-3 দিনের ভেতরে। আমি আর ওর কথায় কান না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। কিন্তু সত্যি কথা বলতে রাতে শুয়ে শুয়ে
অনেক প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করছিল। রাজা কেন বলল যে 2-3 দিনের ভেতরেই আমাকে বিয়ে করবে? আমার কি বাড়িতে এই ব্যাপারটা জানানো ঠিক হবে? পরের দিন সকালেই আমি নিজের মাকে সব কিছু জানালাম, আর ভাইকেও বললাম রাজাকে যেন আর বাড়িতে নিয়ে না আসে। তবে মাকে বারণ করার সত্ত্বেও মা রাজার মাকে গিয়ে ওনার ছেলের কুকীর্তির কথা সব জানিয়ে দিল। ওর মা তো প্রথমে বিশ্বাসই করছিল না। তারপর নিজের ছেলেকে ডেকে জিজ্ঞেস করতেই রাজা বলল, হ্যাঁ, আমি কবিতাদিকে ভালোবাসি। শুনেই ওর মা চেঁচিয়ে বলে উঠল, কি কি বললি তুই? রাজা তখন আরও জোর গলায় বলল, তুমি যা শুনেছ সেটাই সত্যি, আমি কবিতাদিকে বিয়ে করতে চাই। ওর মা তখন রেগে বলল, এমন থাপ্পড় দেব না তোকে, বিয়ের কথা ভুলে যাবি। দাঁড়া, আজ তোর বাবা আসুক। সে তুমি বাবাকে বলো, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মা প্লিজ না করো না। রাজা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এতটুকু ছেলে আর এখন থেকেই এসব? তুই ভালো করে পড়াশোনা কর, ভালো চাকরি পা, আমি সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দেব। না, আমার সুন্দর মেয়ের দরকার নেই। তুমি বলো আমায় কবিতাদির সাথে বিয়ে দেবে কি না? এইবার নিজের ছেলের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে রাজার মা বলল, আর একবার যদি তোর মুখে এই কথা শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজ আসুক তোর বাবা। তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, আমাদের মান সম্মান থাকবে? মুখ দেখাতে পারবো এই সমাজে? তবুও রাজা জেদ ধরে বসলো আর নিজের মাকে বলল, বিশ্বাস করো, আমি কবিতাদিকে অনেক অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। যদি তোমরা আমার বিয়ে না দাও, তাহলে কিন্তু আমি একটা কিছু করে ফেলব। এই কথা শুনে রাজার মা আর কিছু বলল না, চুপচাপ নিজের কাজ করতে থাকলো। সেদিন আর কোনো সমস্যা হয়নি। যেহেতু সবাই বারণ করেছে, তাই আমার ভাইও রাজাকে আর ডাকতে গেল না। বৈশাখ মাস, তার উপর মাঝে মধ্যেই লাইট থাকে না। অতিরিক্ত গরমের কারণে প্রায় সবাই রাতে ঘরের দরজা খুলে ঘুমায়। প্রতিদিনের মতো আমিও নিজের ঘরের দরজা খুলেই ঘুমাচ্ছিলাম। রাতে হঠাৎ আমি বুঝতে পারলাম আমার শরীরে কেউ যেন হাত বোলাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে। এটা নিশ্চয়ই রাজা হবে। আমি তাড়াতাড়ি করে উঠে ঘরের আলোটা জ্বালাতেই অবাক হয়ে গেলাম, এটা তো রাজা না। তুমি এখানে এত রাতে? আমি জিজ্ঞেস করলাম রাজেশকে। রাজেশ তখন বলল, কেন, আমি আসতে পারি না? আমি তখন কড়া গলায় বললাম, না, পারো না। এখন আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজেশ তখন আমার হাতটা ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই তো আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। চলো না, আমরা আবার সব কিছু নতুন করে শুরু করি। আমি তখন নিজের হাতটা সরিয়ে নিয়ে বললাম, তুমি চাইলেই তো আর সব কিছু নতুন করে শুরু করতে পারি না। তুমি ভালো করেই জানো আমার বাবার অত পণ দেওয়ার ক্ষমতা নেই। তাছাড়া আমি নিজেও ওই বাড়িতে যেতে চাই না, যেখানকার মানুষরা এত লোভী। রাজেশ তখন বলল, আমরা থাকবো না ওই বাড়িতে, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। কিন্তু প্লিজ, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। তুমি কাকু কাকিমাকে ডাকো, আমি ওনাদের সাথে কথা বলতে চাই। তারপর আর কি, রাজেশের কথা মতন ওই রাতেই আমি বাবা মাকে নিজের ঘরে ডাকলাম। ওনারা আসতেই রাজেশকে আমাদের বাড়িতে দেখে অবাক হয়ে গেলেন। আশ্চর্য হয়ে রাজেশের দিকে তাকিয়ে বললেন, তুমি এত রাতে এখানে কি করছো? রাজেশ তখন আমার বাবার সামনে হাত জোড় করে বলল, কাকু, এত রাতে আপনাদের বাড়িতে আসার জন্য আমি ক্ষমা চাইছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার বাবা তখন একটু চুপ করে থেকে বললেন,
কিন্তু বাবা, তুমি তো জানোই আমাদের অবস্থা। তোমার বাড়ি থেকে যে পণ চেয়েছে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর তাছাড়া বিয়ের পর যদি তোমার মা বাবা আমার মেয়ের উপর অত্যাচার করে। রাজেশ বলল, ওসব আপনি কিছু চিন্তা করবেন না। আমি বাবা মায়ের সাথে কথা বলেছি। আর তারপরেও যদি ওনারা কবিতার সাথে খারাপ ব্যবহার করে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে আপনার মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যাব। আপনারা প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। আমার মা তখন আমার মাথায় হাত রেখে বললেন, মা, ছেলেটা যখন নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে তুই ক্ষমা করে দে। কারণ নিজের ভুল বুঝে যে মানুষটা আবার ফিরে আসে, সে সত্যিই ভালোবাসার জন্য ফেরে। তাছাড়া আমি তো দিন রাত তোকে দেখছি। বিয়ে ভাঙার পর থেকে তুই কেমন যেন হয়ে গেছিস। কারোর সাথে কথা বলিস না, কোথাও বেরোস না, এই চার দেওয়ালের মধ্যেই নিজেকে বন্দি করে রেখেছিস তুই। রাজেশ নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। তুই ওকে ক্ষমা করে দে মা, আমরা চাই তুই সুখী হ। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু কাল ভোরের আলো ফোটার সাথে সাথেই আমাকে মন্দিরে নিয়ে গিয়ে তুমি বিয়ে করবে। রাজেশ তখন বলল, কিন্তু অত সকালে পুরোহিত কোথায় পাবো? একটু বেলা হলে না হয় আমরা মন্দিরে যাব। আমি বললাম, না, আমি কাল ভোরেই বিয়ে করব, রাজি থাকলে বলো। তারপর আর কি, আমার কথা মতো পরের দিন ভোরেই আমরা বিয়ে করে নিলাম। একটু বেলা হতেই পাড়ার সবাই জানতে পারল। তবে রাজার কানে যখন এই কথাটা গেল, ও আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আমাদের বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার বাবা মাকেই খুব বাজেভাবে গালিগালাজ করতে থাকলো। সব পাড়ার লোকজন জড়ো হয়ে গেল। তবুও রাজা বলেই চলল, আমি কবিতাদিকে ভালোবাসি, কেন আপনারা ওর বিয়ে দিয়ে দিলেন? এইসব বলতে বলতে ও খুব চিৎকার করতে লাগলো। আমার বাবা মা আর পাড়ার সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। ওরা বুঝতে পারল কেন এত ভোরে আমি কাউকে কিছু না জানিয়েই বিয়ে করে নিলাম। কারণটা হলো রাজা। ওর পাগলামো বন্ধ করার জন্যই আমি এ কাজ করেছি। আমার বিয়ের সাথে সাথে রাজার না পাওয়া ভালোবাসাও শেষ হয়ে গেল। আজ 6 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। রাজা এখন একটা ভালো চাকরি করে। ও এখনও আমাদের বাড়িতে আসে, কিন্তু আমাকে দেখলেই মুখ ফিরিয়ে চলে যায়। হয়তো এখনও আমার প্রতি একটা চাপা অভিমান ওর মধ্যে আছে। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।